এই যে বলে যে আজগুবি গল্প, আষাঢ়ে গল্প, এটার কোনো অথেন্টিসিটি নেই, বিশ্বাস করো তোমাদের এই পডকাস্ট চ্যানেলের মারফতেই আমি বলছি, যেদিনকার কপালে থাকবে না সেদিনকার তোমাকে দেখতেই হবে এবং সে চাইলে তোমাকে ফিলও করাবে। খুব অল্প সময়ের মধ্যেই আমাকে ব্যাপারটা দেখতে হয়েছিল। এইবার যখন আমি কি হয় গাড়িটা ক্রস করে বেরিয়ে গেলাম, সম্ভবত আমার বাঁ হাতে উনি দাঁড়িয়েছিলেন, আমি যখন নিচের দিকে তাকালাম হাঁটুর পর থেকে আর রাস্তায় কিছু নেই, পুরো শরীরটা ভাসছে। তুমি বিশ্বাস করতে পারবে না, আমি যে গায়ে আমার কাটা দিচ্ছে, আমি ক্যানেল দিয়ে যাচ্ছি, আমি নিজে ভয় পাচ্ছি যে গাড়িটা কিছু না হয়ে যায়, কারণ আমি গাড়িটা এক হাতে স্টিয়ারিংটা ধরে চালাচ্ছি আর এক হাতে ওকে আমি এরকম করে ধরে আছি। ও ওই 80-90 স্পিডে গাড়ি চলছে, ওর দিকে দরজা খুলে ফেলেছে, ও ঝাঁপ দেবে, বেরোবে। রাতের বেলায় বিশেষ করে মাছ মাংস নিয়ে কখনো জার্নি করতে নেই। হাইওয়ে, জঙ্গল। এই পডকাস্টটা যে দেখছে সেই আমার যদি দেখে থাকে পডকাস্টটা, আমি তাকে উদ্দেশ্য করেই বলবো, কারণ সেই জিনটা আমাকে চালান করেছিল। সেও জানে, সে যদি দেখে থাকে সেও জানে যে আমি তার কথাই বলছি, আমি হ্যাঁ তার কথাই বলছি। হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু এক্সফিয়ার দ্য আনক্যানি পডকাস্ট। আপনাদের সবাইকে স্বাগত আমাদের এই প্ল্যাটফর্মে, যার থিমটাই একটু ডার্ক। আজকে আমার বিশেষভাবে কয়েকটা কথা ছাড়া বেশি আর কিছু বলবো না, কারণ আজকের এপিসোডটা একটু বড়, একটু লম্বা। আজকে বেশ কয়েকটা ঘটনা এবং প্রতিটি গল্পই বা প্রতিটি ঘটনাই ভীষণ রোমাঞ্চকর। সো আমরা অ্যাজ আ টিম, আমরা এখানে যারা আছি, আমরা সবাই মিলে ডিসাইড করেছি যে আমাদের প্রচুর ভিউয়ার্স আছে যারা পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে তারা দেখছেন আমাদের এই এপিসোডসগুলো, এবং তারা কিন্তু আমাদের সঙ্গে জুড়ে আছেন একদম ফ্রম দ্য ভেরি বিগিনিং, একদম প্রথম থেকে। এবং তাদের নামগুলো অন স্ক্রিনে যদি আমরা নিই এবং তাদেরকে থ্যাঙ্কস জানাই, তাহলে মনে হবে যে আমরা একটা টোকেন অফ অ্যাপ্রিসিয়েশন আমাদের তরফ থেকে দিতে পারলাম তাদেরকে। সো হয়তো সব এপিসোডে সেটা বলা যাবে না বা বলতে পারবো না, তবে আজকের এপিসোডে যার নামটা নেব তিনি হলেন, আমরা অ্যাকচুয়াল নামটা হয়তো জানি না, বা যেই আইডি হিসাবে আসে আর কি, বা তাদের মানে আমরা যে নামটাতে চিনি সেটাই অ্যাবসলিউটলি। তো ওনার নাম হলো মিশেল সুজান, অ্যান্ড উনি থাকেন নর্থ ডাকোটা হ্যানকিনসনে, এবং উনি কিন্তু ফলো করছেন আমাদের এই সিরিজটাকে ফ্রম দ্য ভেরি বিগিনিং, এবং অলমোস্ট প্রতিটা এপিসোডেই উনি কমেন্ট করেন, এবং ওনার কমেন্টটা কিন্তু আমাদেরকে ভীষণভাবে মোটিভেট করে এবং একটা সাপোর্ট সিস্টেম হিসাবেও কাজ করে। সো থ্যাংক ইউ সো মাচ ম্যাম। আমি কথাগুলো ইংরাজিতেই বলছি, জানি অনেকেরই আপত্তি থাকবে ইংরাজিতে কথা বলার জন্য, তবে যেহেতু উনি কমিউনিকেট করেন আমাদের সঙ্গে ওই কমেন্ট সেকশনটা ইউজ করে ইংরাজিতে, তাই আমি ইংরেজিতেই বলছি। থ্যাংক ইউ সো মাচ ম্যাম ফর ফলোয়িং দিস পার্টিকুলার চ্যানেল from the very onset, from the very beginning. It really motivates us a lot, and thank you for being there as a support system. Thank you so much ma'am, from the core of our heart, from the entire team of Xsphere. Thank you so much. এবার কথা বলি হলো আমাদের আজকে যিনি গেস্ট আমাদের স্টুডিওতে, যিনি অনেকগুলো বেশ ঘটনা নিয়ে এসেছেন, সৌরভ বাবুজি। সৌরভ, ওয়েলকাম টু আওয়ার স্টুডিও। কেমন আছো? এই তো একদম ঠিকঠাক চলছে। সো সৌরভ, তোমার ঘটনাগুলো শোনার আগে বা ঘটনাগুলোতে যাওয়ার আগে একটা ছোট্ট একটু ইন্ট্রোডাকশন করে নিই। সো তুমি
তুমি থাকো কোথায় এবং তুমি কি করো একটু যদি ব্রিফভাবে যদি একটু বলতে পারো। বেসিক্যালি আমি তো শিলিগুড়ির ছেলে, বর্ন অ্যান্ড ব্রট আপ, স্কুলিং সময়ই আমার শিলিগুড়িতেই, বাট লাস্ট রিসেন্ট আমি 3 বছর আমি এখন কলকাতায় শিফট করেছি। আচ্ছা। এবং আমি একটু গান বাজনার সাথেই থাকি, শো অর্গানাইজ, আর্টিস্ট ম্যানেজমেন্ট, এবং রিসেন্টলি আমি একটা করেছি PR চ্যানেল করেছি। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, মানে পাবলিক রিলেশনশিপ, এবং সেটা শুধুমাত্র এই মুহূর্তে যারা শিল্পীরা আছেন, আর্টিস্ট আছে, আমার ইনহাউস যারা আর্টিস্ট আছেন তাদেরকে নিয়েই আমি এই কাজটা করি আর কি। অল ওভার ইন্ডিয়াতেই আমরা শোজ এগুলো করে থাকি, শোজ অর্গানাইজ করি শোজ। বাহ, বেশ। সো যেহেতু তুমি মিউজিকের কথাটা বললে, আর আমাদের মানে বিহাইন্ড দ্য স্ক্রিন এবং আমি অন স্ক্রিন, মিউজিকটা আবার একটা সেই জায়গাটা যেখানে একটা কিন ইন্টারেস্ট রয়ে যায়। তো তুমি কোনো ইনস্ট্রুমেন্ট বাজাও বা? না, আমি একটা সময় ইনস্ট্রুমেন্ট বাজাতাম। আচ্ছা। আমার মানে শুরুয়াতটা যেটা হয়েছে অ্যাজ এ মিউজিশিয়ান হিসেবেই আমার এখানে আসা, ইন্ডাস্ট্রিতে আসা। তারপরে আমার একটা রোড অ্যাক্সিডেন্ট হয়ে যায় এবং আমি সে সময় লেদার ইনস্ট্রুমেন্ট বাজাতাম। তো আমার একটা হাত, এই হাতটা আমার নষ্ট হয়ে যায়। ফলে সেই সময় কিছুটা দিন 2-4-5 বছর আমাকে এই মিউজিক থেকে সরে আসতে হয়। সে সময় আমি চাকরি করতাম। আচ্ছা, ঠিক আছে, অ্যাসেট ম্যানেজমেন্ট এইতে আমি চাকরি করতাম। তারপর একটা সময় মনে হলো যে না, গান বাজনাটাই আমার মেন উদ্দেশ্য, এটার জন্যই আসা। আমার এই কাজটাকেই ভালোবাসি আমি, এবং এটাও বিশ্বাস করি আজকের ডেটে তুমি যে কাজটাকে ভালোবাসো, এনজয় করো যে কাজটা, সেটাই করা উচিত তোমার, সে ছোটো বড়ো মাঝারি যাই হোক। তো আমি আবার গান বাজনাটাকে বেছে নিই, আস্তে আস্তে একটা ব্যান্ড ফর্ম করি, এবং আমি বেশিরভাগই এখন কপি গান বাজনা করি। আর কিছু এখন কলকাতায় যাওয়ার ইয়েতে কিছু ব্যান্ড ম্যানেজ করি যাদের নিজস্ব ওসি আছে আর কি। হ্যাঁ, তারা ওসিগুলোকে আস্তে আস্তে মার্কেটে আনা হচ্ছে। তো এই শিডিউলেই এখন চলছি। গ্রেট। সো অল দ্য বেস্ট ফর ইউর ফিউচার এন্ডেভার। আর আমরা বরং ঘটনাগুলোতে যাই। না, ঘটনা বলতে এগুলো আমার একদম চোখে দেখা। এবার এই ডার্ক ব্যাপারটা যেটা আছে, তো বিজ্ঞান তো এটাকে মানে না। হ্যাঁ, অথচ প্রত্যেক দিন এটার পেছনে কোটি কোটি টাকা খরচা হচ্ছে, এবং অদ্ভুত ব্যাপার, তুমি চাইলেও এটা দেখতে পারবে না। তুমি আজকে দেখলে কালকেও যদি দেখতে চাও, এর কোনো মানে নেই যে তুমি দেখতে পারবে। অনেকগুলো ঘটনা আছে, বিক্ষিপ্ত অনেকগুলো ঘটনা আছে। আমি যে ঘটনাগুলো বলবো, হয়তো তোমার কমেন্ট বক্সে এসে অনেকে বলবে প্রমাণ দাও, প্রমাণ দাও, প্রমাণ দাও। যে ঘটনাটা আমি বলছি প্রথম, সেটা আমি না, আমার সাথে তখন এন্টার আমার ব্যান্ডটা ছিল গাড়িতে। এটা আজ থেকে 7-8 বছর কি 6 বছর আগেকার ঘটনা। আমাদের ডুয়ার্সের একটি প্রপার্টিতে, রিসোর্টে একটা কর্পোরেট শো ছিল। আচ্ছা, ঠিক আছে। কর্পোরেটের মাসটা মোটামুটি জুন, জুলাই, আগস্ট, এই মাসটাতেই বেশি কর্পোরেট হয়, ওই সময় হতো। এখন তো সারা বছর ধরেই কর্পোরেট হচ্ছে। তো শোটা ওপেন এয়ারে ছিল। শো চলাকালীন হঠাৎ বৃষ্টি নামে, আমাদেরকে মাঠের থেকে র্যাপ আপ করে একটা হল রুমে শিফট করে দেওয়া হয়। আমরা হল রুমে অনুষ্ঠানটা শেষ করে তারপর রাতে আমরা ডিনার কমপ্লিট করে প্যাক আপ করে মালপত্র, ইনস্ট্রুমেন্ট গাড়িতে তুলে 2:30-3টের দিকে আমরা ওখান থেকে ব্যাক করছি। ডুয়ার্সের রাস্তা দিয়ে ব্যাক করছি। তখন মানে রাস্তাটা, ওই ওদলাবাড়ির রাস্তাটা, যেটা গজলডোবা, যেটা কানেক্টিং, সেটা অতটা ভালো ছিল না। আর এত রাতের বেলায় ডাকাতি, ছিনতাই ওখানে হতো, আমরা খুব একটা সাহস পেতাম না ওই রাস্তা দিয়ে যাওয়া। তো আমরা দুটো গাড়ি, আমার গাড়ি, আমি একটা গাড়িতে বসা, যে সিঙ্গার ছিল তারই গাড়ি, সে গাড়িটা চালাচ্ছে, এবং পেছনে একটা সুমো গাড়ি, যে গাড়িটা মিউজিশিয়ানরা বসা। চলতে মাঝখানে বৃষ্টিটা বন্ধ হয়েছিল, আবার বৃষ্টিটা জোরে শুরু হয়েছে। যাচ্ছি আমরা মালবাজার পেরোলাম। আমরা ওদলাবাড়ি মোড়টা পেরিয়ে কিছুটা আগে গিয়ে দেখবে বাঁ হাতে একটা বড় ধাবা আছে। ঠিক আছে, বড় ধাবা আছে, এবং ওটাকে জাস্ট ক্রস করেছি। আমি যেহেতু সামনের সিটে বসা, তো দেখছি বৃষ্টিটা বেশ জোরে না হলে, মুষলধারে না হলেও মানে ঝিরঝির করে পড়ছে আর কি। তো সেখানে দেখছি রাস্তার বাঁ হাতে একজন লোক দাঁড়িয়ে আছে। আর যখন আমি ওদলাবাড়ি পার করলাম, তখন আমি দেখলাম যে
3:15 কি 3:30টার মাঝামাঝি একটা সময়, ঠিক আছে। আমি গাড়ি নিয়ে যাচ্ছি এবং আমি গাড়িতে বলছি যে কী রে ভাই, এত রাতে রাস্তা পার হওয়ার জন্য দাঁড়িয়ে আছে, তো অনেকটা দূর থেকে। এবার গাড়িটা স্পিডে যাচ্ছে, ভিজিবিলিটিটা আরও বেশি হচ্ছে আমার কাছে। বিশ্বাস করবে না, আমি যখন অনেকটা ডিস্টেন্স মেকআপ করার পরে সামনে আসলাম, আমি যখন দেখতে পাচ্ছি গাড়ির লাইটটা ওনার মুখে পড়ছে, মুখটা না আমাদের যে ফেসটা হয় তার থেকে ডবল ফেস, আর ঠোঁটটা আমাদের ঠোঁট যদি এখানে হয়, ওনার ঠোঁটটা এইখানে, এবং মানে মুখটাই কি এত বড়, এবং ঠোঁটটা এতটা নিচে। নর্মাল যেখানে ঠোঁট থাকে সেখানে ঠোঁট নেই, এবং ব্যাপারটা পুরো মুখের মধ্যে একটা শ্যাওলা পড়া একটা ভাব। খুব অল্প সময়ের মধ্যেই আমাকে ব্যাপারটা দেখতে হয়েছিল। এইবার যখন আমি কি হয় গাড়িটা ক্রস করে বেরিয়ে গেলাম, সম্ভবত আমার বাঁ হাতে উনি দাঁড়িয়েছিলেন। আমি যখন নিচের দিকে তাকালাম, হাঁটুর পর থেকে আর রাস্তায় কিছু নেই, পুরো শরীরটা ভাসছে। আমি গাড়িটা ক্রস করলো, আমি লুকিং গ্লাসে দেখলাম যে কি ব্যাপারটা, কিচ্ছু নেই। আমি আমার বন্ধুকে, যে সিঙ্গার যার গাড়ি, যে গাড়ি চালাচ্ছে, বললাম গাড়িটা দাঁড় করা, দেখলি। সবাই গাড়িতে আমাকে বলছে যে বাবুজি দা দেখলে। বলতে আমাদের যে পিছনের যে গাড়িটা, যেটা ইনস্ট্রুমেন্টের গাড়ি, এবং মিউজিশিয়ানরা ছিল, বাকি মিউজিশিয়ানরা ছিল, তারাও আমাকে কিছুটা ক্রস করে এসে দাঁড়ালো। আমি গাড়ির ড্রাইভার ছিল, নাম স্বপনদা, আমার মনে আছে। স্বপনদাকে আমি বললাম, স্বপনদা তুমি দেখলে কিছু? ও আমাকে বলছে বাবুজি দা দাঁড়িয়েও না, সবাই দেখেছি আমরা, এখানটা দাঁড়িয়েও না, চলো। এই ব্যাপারটা আমরা টোটাল সেদিনকার 12 থেকে 15 জন ছিলাম কমপক্ষে, এবং সবাই দেখেছে। এই যে বলে যে আজগুবি গল্প, আষাঢ়ে গল্প, এটার কোনো অথেন্টিসিটি নেই। বিশ্বাস করো, তোমাদের এই পডকাস্ট চ্যানেলের মারফতেই আমি বলছি, যেদিনকার কপালে থাকবে না, সেদিনকার তোমাকে দেখতেই হবে, এবং সে চাইলে তোমাকে ফিলও করাবে। একদম এর চোখে দেখা, আমার শুধু চোখে দেখা না, এবং আমি ওই 10 জনের ফোন নাম্বার, তোমার যদি ভিউয়ার্সরা চায়, আমি তার নাম, ফোন নাম্বার, বাড়ির অ্যাড্রেসও দিতে পারি, তারা এই গল্পটাই করবে। এবং তারা তোমার এই যে চ্যানেল, যে স্টুডিও, তার আশেপাশেই থাকে তারা, আমার সমস্ত যারা মিউজিশিয়ান বা বন্ধুবান্ধব যারা আছে, খুব একটা দূরে থাকে না। আর সবাই কি ওই শ্যাওলা পড়া বড় টাইপের মুখ, সবাই দেখেছে। সবচেয়ে বড় কথা, আমি যখন নিচের দিকে যখন তাকাচ্ছি, গাড়িটা যখন ক্রস করছে, আমি যখন এবার তাকাচ্ছি বাঁ দিক দিয়ে, গাড়ির জানলা দিয়ে, আমি পরিষ্কার দেখছি সাদা ধুতি, হাওয়া, কিচ্ছু নেই, পা বলতে কিছু নেই, কোনো পা নেই, হাঁটুর নিচ থেকে কিচ্ছু নেই। গাড়িটা কিছুটা এগিয়ে গিয়ে গাড়িটাকে দাঁড় করিয়েছি, আমি লুকিং গ্লাসে আমি দেখলাম কিচ্ছু নেই। এবং গাড়িটা যখন ক্রস করে চলে এসছে, যখন তুমি দাঁড় করালে, আর পেছনের গাড়িটা এসে দাঁড়, তখনও কি ওই যেই ছিল এন্টিটিটা, সেটা কি ছিল ওখানে? না, আমি তো গাড়িটা একটু এগিয়ে যাওয়ার পরে আমি লুকিং গ্লাসে দেখছি, অন্ধকার তো বটেই, প্রচুরটা অন্ধকারটা অনেক বেশি, কিন্তু ওই গাড়ির যে লাইটটা পড়ছিল পেছনের গাড়িতে, হ্যাঁ, সেখানে কিন্তু আমি যখন দেখলাম কিছু দেখতে পাইনি। কিন্তু আমি যেটা দেখেছি, আমার গাড়িতে আরও 4 জন ছিল, 5 সিটার গাড়ি, 4 জন ছিল, 4 জনই একই জিনিস দেখেছে। এবং গাড়ির পেছনের গাড়িতে যে 7-8 জন যারা ছিল, ওই ড্রাইভার তারাও দেখেছে, সুমো গাড়ির ড্রাইভার তারাও দেখেছে। এটার কি ব্যাখ্যা আমি? এবং কালকেও আমি ওই রাস্তা দিয়েই, আমি 9টা 9:30টার সময় ফিরছিলাম, ওই রাস্তা দিয়ে কালকে গাড়ি চালিয়ে। আমি কিন্তু ভাবছিলাম যে এই রাস্তা দিয়েই আমি দেখেছি। তো এটার তুমি কি ব্যাখ্যা দেবে? আমি চাইলেও তো আর তোমাকে ওই জায়গাটা নিয়ে, তোমাকে 10 বার নিয়ে যেতে পারবো আমি, কিন্তু তুমি একবারও তোমাকে হয়তো দেখাতে পারবো না। এই ব্যাপারটা অনেকটা কপাল, পুরোটাই কপাল সিরিয়াসলি। বাট এটা একটা অদ্ভুত টাইপেরই একটা, মানে ভয় লেগেছিল, এটাতে সবারই ভয় লেগেছিল যে কী হলো ব্যাপারটা। বাট পরে আর কোনো দিন আমি ওই রাস্তা দিয়ে কমপক্ষে আরও 500 বার গেছি, আসা যাওয়া মিলিয়ে,
কালকেও গেছিলাম, হয়তো আমাকে 2 দিন পরে আবার যেতে হবে, কারণ আমার ওখানে প্রচুর ফাংশান হয় কালী পুজোর সময়, প্রচুর জায়গায় আমি ওখানে ফাংশান করি, মালবাজার ওই চালসা ওই দিকটা প্রচুর ফাংশান করি আমরা, ফলে আমাকে যেতেও হবে, ঠিক আছে। কিন্তু আমি জানিও হয়তো কোনো দিন আর কিছু দেখতেও পারবো না। ওই দিনটা যোগ ছিল একটা, কিন্তু ওই দিনটা দেখেছিলেন, ওই দিনটা দেখেছি আমি শুধু না, যোগ ছিল বলছি আমি শুধু না, ওরা সবাই মানে দেখ, মানে ওই সাবজেক্টটা আমাদেরকে দেখিয়েছিল। সত্যি তো, এক্স্যাক্টলি আমাদের সাথেও তো যত মানে আগে যারা গল্প বলেছেন বা আমার নিজের সাথেও যে হয়েছে, তারপরে তো এতবার গিয়েছি, কোনোদিন তো আর কিছু দেখলাম না কোনোদিন। পরের ঘটনাটা 3 বছর হবে, 3-4 বছর আগেকার ঘটনা হবে। আমাদের লাটাগুড়িতে একটা কর্পোরেট শো ছিল, তো অনেকটা রাত অবধি কর্পোরেট শোটা হয়েছে। তো আমরা খাওয়া দাওয়া করছি এবং যে গাড়িটা নিয়ে আমি আসা যাওয়া করব, সে গাড়ির ছাদের উপরেই খাবার রেখে কিছুটা আমিষ খাবারই ছিল ওখানটায়। পরে ব্যাপারগুলো আমি বুঝেছি কেন কী হয়েছে, এবং কি হয় ওই হোটেল থেকে যারা মানে ওই কর্পোরেট যারা আছে তারা আমাদের খাবারটা ডিনারটা প্যাকেট করে দেয় এবং আমিষই থাকে। তো আমরা প্যাকেট করে নিই, কে খেলো, নাহলে বাড়িতে গিয়ে খাবো, এরকম ব্যাপার। তো অনেকটা রাতে আমি সেদিনকার ক্রান্তির রাস্তা দিয়ে ফিরছি, কারণ এখান থেকে গজলডোবা দিয়ে আমার বাড়িটা কাছে হয়ে যাবে। আর আমার যে সেদিনকারও আমরা গাড়িতে টোটাল 4 জন ছিলাম, আর একজন সিঙ্গার ছিল, ওরই গাড়ি ছিল, ওই গাড়িটা আমি চালাচ্ছিলাম। এবার ক্রান্তি পুলিশ স্টেশনটা ক্রস করে আমি ক্যানেল রোডটা ধরলাম, কিছুটা যাচ্ছি, গল্প হচ্ছে, গাড়িতে গান হয়, গান বাজনা চলে আমার গাড়িতে সবসময়, গান বাজনা নিয়ে এটা চেষ্টা করি বোঝার, শোনার কি হচ্ছে না হচ্ছে। তো চলছে গাড়ি, তো অন্ধকার রাস্তা, আমি মাঝে মাঝে একটু সিগারেটও ধরাই, আমি সিগারেটটা ধরিয়ে গাড়িটা চালাই। এটা আমার মানে গাড়ি চালালে একা থাকলে বা থাকলে অনেক রাতে হলে আমি একটা আগুন রাখি, এটা আমি অনেক ভুক্তভোগী, আমি দেখেছি। তো যাচ্ছি, তো আমার পাশে যে সিঙ্গার ছিল সে বেশ জোরেই আমি গাড়িটা চালাচ্ছি, ফাঁকা রাস্তা, 80-90 তো গাড়িটা চলছে গাড়িটা। তো ও আমাকে বললো যে কাউন্টারটা আমাকে দিও। কাউন্টারটা আমি গাড়িটা চালাচ্ছি, আমি সিগারেটটা জাস্ট ওকে এইভাবে দিয়েছি, বা সামনে আমার চোখ। তো দেখলাম সিগারেটটা টানার পরে হঠাৎ কিছুক্ষণ পরে দেখলাম ও মাথাটা নিচু করে বসে আছে গাড়ির মধ্যেই, ওর গাড়িতে সিটের মধ্যে মাথাটা নিচু করে ড্যাশবোর্ডের মধ্যে মাথাটা দিয়ে বসে আছে। আমি ভেবেছি বোধহয় কোনো ছাই গেছে বা অ্যাশ গেছে বা আগুনটা চোখে গেছে। আমি ওকে নাম ধরে রাখছি যে কী হলো, কিছু হলো নাকি। তো কিছুক্ষণ পরে আমি না ওর গায়ে হাত দিচ্ছি, আমি না একটু অন্যরকম ফিল করছি ওর শরীরটাতে। বিশ্বাস করবে না, কয়েক সেকেন্ড পরে গাড়ি 80-90-এর কাছাকাছিতে গাড়ি চলছে, ওর গলার আওয়াজ, চোখ, চেহারা একদম পাল্টে গেল, টোটালটা পাল্টে গেল। ও আমাকে বলছে গাড়ি থামাও, আমি নামবো, আমি জঙ্গলে যাব। তুমি বিশ্বাস করতে পারবে না, আমি যে গায়ে আমার কাটা দিচ্ছে, আমি ক্যানেল দিয়ে যাচ্ছি, আমি নিজে ভয় পাচ্ছি যে গাড়িটা কিছু না হয়ে যায়, কারণ আমি গাড়িটা এক হাতে স্টিয়ারিংটা ধরে চালাচ্ছি আর এক হাতে ওকে আমি এরকম করে ধরে আছি। ও ওই 80-90 স্পিডে গাড়ি চলছে, ওর দিকে দরজা খুলে ফেলেছে, ও ঝাঁপ দেবে, বেরোবে। বিশ্বাস করো, আমি গায়ত্রী মন্ত্র ভুলে গেছি ওই সময়, টেনশানে আমি গায়ত্রী মন্ত্র ভুলে গেছি। আমার পেছনে যে একজন ছিল, ও গিটারিস্ট, খুব নাম করা গিটারিস্ট, তাকে আমি বলছি ও ব্রাহ্মণ, তোর যদি পইতে থাকে ভাই তুই একটু কর কিছু, আমার কিছু পাচ্ছি না। আমি বুঝতে পারছি একটু হলেই রাজা বেরিয়ে চলে, ওর নাম রাজা, বেরিয়ে চলে যাবে, আমি আর কিছু করতে পারবো না জঙ্গলে। ও নিজের বইতে
দিয়ে রাজাকে পৈতেটা ছুঁয়ে জোরে জোরে গায়ত্রী মন্ত্র জপ করছে। আর আমার কিছু মুসলিম বন্ধুবান্ধব আছে, আমি সব ধর্মকেই খুব মানে পছন্দ করি। আমি ঈদটাকেও ভালো করে করি, আমি ক্রিসমাসও আনন্দ করি, দুর্গা পুজো তো নিজের ধর্মের পুজো তো করি আমি। তো আমার কিছু মুসলিম বন্ধুবান্ধব আমাকে বলেছিল আমাদের এই ওয়ার্ডগুলো খুব মানে বললে খুব ভালো কাজ হয়। আমার ওইটা মনে ছিল, আমি তারস্বরে ওইটা চিৎকার করে 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 গাড়ি চালাচ্ছি, আমি গাড়ি থামাতে পারছি না। আর দরজাটাও খোলা, দরজাটা খুলে দিয়েছে। আমি ধনাকে বলছি, ধনা তুই দরজাটা টেনে বন্ধ করে রাখ। ও এক হাতে পৈতা দিয়ে গায়ত্রী মন্ত্র বলছে, আর এক হাতে দরজা দিয়ে, আর আমি এক হাতে রাজা বলে যে ছেলেটি সিঙ্গার, অভিজিৎ ওর নাম, ওকে আমি ধরে আছি। শক্তি। আপনি কি গাড়িটা থামাতে চাইছেন না? না, আমি থামাতে চাইছি না। গাড়িটা থামালে ও বেরিয়ে যাবে, আমি কিছু করতে পারবো না। পুরোটাই তো জঙ্গল, একদিকে ক্যানেল জঙ্গল, এদিকটা পুরো জঙ্গল, আর ওদিকটা শ্মশান। এটা কিন্তু মানে খুব বাজে সিচুয়েশন, মানে বাজে মনে একটা আড়াইটে তিনটে বাজে, 3-4টে লোক, ওই একটা সিচুয়েশনে আমি পড়ে আছি। আমি নিজে গাড়ি চালাচ্ছি, ডান দিকে কিছু একটু 19-20 হলে গাড়িটা ক্যানেলে। খুব তো চওড়া রাস্তা না, খুব চওড়া রাস্তা না। 3-4 বছর আগে এত ভালো রাস্তাও ছিল না, অর্ধেক সময় ভাঙাই থাকে রাস্তাটা। কোনো মতে কিছুটা যাওয়ার পরে গজলডোবা যখন ঢুকছে, তখন দেখলাম ও নিস্তেজ হয়ে গেল। আচ্ছা, নিস্তেজ হলো। তখন গজলডোবায় এখন কিছু কিছু দোকান আছে, একটু রাত্রিবেলায় একটু খোলা থাকে। আমি দাঁড়ালাম, দাঁড়িয়ে একটু আগুন ছোয়ালাম, ওকে চা খাওয়ালাম, জল দিলাম। ওর এখনো ভয় কাটেনি। তারপর ওকে জিজ্ঞেস করলাম, কি হলো তোমার, কি হলো? এইবার হচ্ছে ক্লাইম্যাক্স, এইবার তোমাকে এটা বুঝতে হবে কি হয়েছে। বলছে, বাবুজি তুমি আমাকে যখন সিগারেটটা দিলে, আমি তোমার দিকে এইভাবে সিগারেটটা নিলাম। আমি সিগারেটটা নিয়ে কিছুক্ষণ তাকে দেখছি, মনে হলো ক্যানেল থেকে, মনে হলো ওটা আমি উজ্জ্ব করছি, দেখেইছে যে ক্যানেল থেকে একটা ছেলে, বাচ্চা ছেলে, বেশি বয়স না, 27-28 যেটুকু বোঝা যাচ্ছে, ও তারও মানে গাড়ির স্পিডে ও চেস করে যাচ্ছে গাড়িকে, এবং হাফ প্যান্ট পরা, গেঞ্জি, এদেশীয় ছেলে। এবং কিছুটা অনেকটা দৌড়ানোর পরে ও হঠাৎ দেখলাম গাড়ির সামনের দিক দিয়ে এসে মিলিয়ে গেল। তারপর বাবুজি আমার কিচ্ছু মনে নেই, আমি সেদিনকার ও কতখানি ভয় পেয়েছে আমি বলি। ওর নিজস্ব বাড়ি আছে। আমি যখন শিলিগুড়ি পৌঁছালাম তখন ভোর হয়ে গেছে, আমি একটু ভোরেই ঢুকলাম। আমি 5:30-6টা বাজে। ও এতটাই ট্রমার মধ্যে আছে, ও নিজের ওয়াইফ, নিজের বাচ্চা, নিজের ফ্যামিলি সব কিছু ছেড়ে ও বলল আমি বাড়ি যাব না। ও আমার বাড়িতে সেই ওইটুকু সময় 12টা 12:30 অবধি আমার বাড়িতে কাটালো। ধাতস্থ হলো, সুস্থ হলো, মানসিকভাবে সুস্থ। শারীরিক সুস্থতার কথাটা আমি বলতে পারবো না, কিন্তু মানসিকভাবে যে ও বিপর্যস্ত হয়ে গেছিলো সেটা আমি ফিল করেছি। আমি সবাইকে নামালাম বাড়িতে, ওকে নিয়ে আমি আমার বাড়িতে রাখলাম। সকালবেলায় জলখাবার খেয়ে, দুধ খেয়ে মোটামুটি সুস্থ হয়ে আমি ওকে আবার ওর বাড়িতে আমি নামিয়ে দিলাম। আচ্ছা, আপনি বাঁ হাতে দিলেন, উনি ডান হাতে ধরলো, তাহলে তো আপনার ডান দিক দিয়ে দেখেছে। আমি কিন্তু দেখিনি। আমি ওটাই জিজ্ঞেস করতে, আমি দেখিনি, কিন্তু আমি দেখিনি। হয়তো সেদিনকার যোগ ছিল না, আমার যোগ ছিল না, ওই একটাই। কিন্তু ওর যে পাগলামো, আমরা ইন্টারাপ্ট করেছি, আমরা তো ভূতের সিনেমা দেখি যে প্যারানর্মাল অ্যাক্টিভিটিস হলে তার মধ্যে যদি কোনো শরীরে যদি কোনো আত্মা বা যাই হোক কোনো কিছু আসলে সে একটু অন্যরকম আচরণ করে, তাই তো? তার শরীরে শক্তি বেড়ে যায়, তার গলার আওয়াজ চেঞ্জ হয়ে যায়। নর্মাল যে স্বরে আমরা কথা বলি সেই স্বরে সে কথা বলে না। আমরা ছোটোবেলা থেকে বা বড়োবেলায় মাঝারি বয়সে সবসময় ভূতের সিনেমা প্যারানর্মাল যেগুলো দেখেছি তাতে এইটাই দেখায়। সেদিনকার বিশ্বাস কর তাই হয়েছিল।
ওর শরীরে অদ্ভুত একটা শক্তি। আমি বা হাতে, আর আমার পিছনের যে ভাইটি ছিল সে সারা আর এক হাতে ধরে আছে, ঠিক আছে। মানে গাড়িতে গায়ত্রী মন্ত্র জপ হচ্ছে, মুসলিম মন্ত্র জপ হচ্ছে, যে যেটা জানে বাঁচার জন্য, যে যেটা ওকে রেস্কিউ করে ফেরাতে হবে। কারণ সেদিনকার যদি ও যদি সেদিন গেটটা খুলে বেরিয়ে যায়, কোথায় আমি খুঁজেও ওই জঙ্গলে খুঁজেও পেতাম না, কেন ও তো নিজের মধ্যে নেই। একদমই একদমই তাই। একটা সুস্থ লোক কখনো অসুস্থ লোকের মন পড়তে পারে না। একদম ঠিক কথা। তোমার ব্যথা তুমিই ফিল করতে পারবে, তোমার কতখানি ব্যথা হচ্ছে, কতখানি সহ্য করতে, সেটা তুমিই ফিল করতে পারবে। আমি বাইরে থেকে ফিল করতে পারবো না। কিন্তু সেদিনকার ছেলেটিকে দেখে আমার খারাপ লেগেছিল, যে এটা তো যদি বাজে পরিণতি হতো আমি কি জবাব দিতাম। ওর গাড়িটাও আমিই চালাচ্ছিলাম। আর অতটা স্পিডে চলছে গাড়িটা। এবং আমার মনে হয় ওই যেই ছিল আর কি, সেই যখন সামনে আসে গাড়ির, আমার মনে হয় সেই সময়টা যখন অদৃশ্য হয়ে যায়, হয়তো পজেসিভ হয়ে গেছিল। হ্যাঁ, হতে পারে। একদমই তাই। এবং তারপরে আমি বলি, এই ছোটোখাটো টোটকা এই জিনিসগুলো কে কীভাবে নেবে আমি জানি না। তারপরের দিন ও সকালবেলায় যখন একটু বাড়িতে নামালাম, তারপরে ওর মাকে বলে একজনের বাড়িতে গেল, গিয়ে ওই মাছ ধরার জাল আছে, জালের কাঠি, সে কাঠিটা আজও ওর কাছে আছে। জালের কাঠি কোমরে? হ্যাঁ, কোমরে। এটার ব্যাখ্যা আমি দিতে পারবো না। না, এটা তো না, এগুলো তো সেই ছোটবেলায় মানে মা মাসিরা, হ্যাঁ ইনফ্যাক্ট আমারও ছিল জালের কাঠি আর পাঁচ চোখা। একদম। এই যে ঘটনাগুলো বলছি না, এই ঘটনাগুলো মানে আমার না শোনা, আমার এগুলো দেখা, আমার ফিল করা। আমি একাও দেখিনি, 3-4 জন আমার সাথে ছিল। এবং মানে জনগণ বা জনসাধারণ যদি আমাকে প্রশ্ন করে যে এটার প্রমাণ তুমি দাও, তাহলে আমি আরও 10 জনকে 5 জনকে আমি দাঁড় করাতে পারবো যে আমার সাথে সাথে এরাও ভুক্তভোগী। ওই রাতটা আমি যে কষ্টে, যে যন্ত্রণায়, যে ভয়ে, যে অ্যাংজাইটিতে কাটিয়েছি, যে 2 রাত 3টে রাত, এর মধ্যে এরাও আমার ভাগিদার। আপনি যে প্রথমেই বললেন না যে আমি তো ফিল করলাম যে ওর গাটাও অন্যরকম, এই গায়ের টেম্পারেচারটা চেঞ্জ হয়ে গেছে, গায়ের টেম্পারেচারটা চেঞ্জ হয়ে গেছে। ঠান্ডা না গরম, একটা অদ্ভুত গরম বেরোচ্ছিল। আর দুদিক দিয়ে জঙ্গল, হাওয়া দিচ্ছে, গাড়ি এত দূরে চলছে, গরম হওয়ার কোনো জায়গা নেই। তবে একটা জিনিস আমি বলি, যেটা আমি বলছিলাম, পরবর্তীকালে আমরা আলোচনা করতে করতে অনেকের সাথে আলোচনা করি তো ব্যাপারগুলো নিয়ে, কী হয় না হয়। অনেক এক্সপার্ট থাকে যারা তাদের এক্সপার্টিসগুলো আমাদেরকে বলে। রাতের বেলায় বিশেষ করে মাছ মাংস নিয়ে কখনো জার্নি করতে নেই। হাইওয়ে, জঙ্গল, বলে আত্মারা ওই গন্ধটা জন্য পাগল হয়ে যায় এবং ওই খাবারটাই ওরা নিতে আসে। তো সবাই আমাকে একটা কথাই বলেছিল যে আমিষ নিয়ে তুমি যদি মানে কিছু দিন আছে, মানে ওই সময় যদি তুমি ট্রাভেল করো, বা একটা সময় 2:30 থেকে 3:30, এই সময়টা খুব, এই নেগেটিভ এনার্জিগুলো খুব স্ট্রং হয়ে যায়, খুব অ্যাক্টিভ থাকে, ফিল করি। কারণ এগুলো আমার যেগুলো হয়েছে সব এই সময় হয়েছে। কিন্তু তো কারণ আমি বলছি, মানে এই খাওয়া দাওয়ার ঘটনা কেন বলছি, আমি রিলেট করতে পারছি। আমাদের একটা শো ছিল কালিম্পংয়ে, মোস্ট প্রবলি আইদার মেফেয়ার নতবা সিনক্লেয়ার্স, কোনো একটা হোটেলে আমাদের একটা বড় কর্পোরেট শো ছিল। তো ওরকমই ওরা যারা ডেলিগেটস এসেছিলো, খুব খুশি প্রোগ্রামে, তারা আমাদেরকে বললো যে তোমাদের প্যাকেট আমি করে দিচ্ছি, তোমরা তাহলে বেরিয়ে যেতে পারবে। রুমসের একটু অসুবিধা ছিল ওখানে ওদের, কারণ বেশি ডেলিগেটস চলে এসেছিলো। আমরা ঠিক আছে, আমরা বেরিয়ে যেতে পারলে, শো শেষ, বেরিয়ে যাও, র্যাপ আপ করো, বেরো ভাই। আমরা খাবার প্যাকেটগুলো নিয়েছি, গাড়ির পেছনে খাবার প্যাকেটগুলো রাখা। 2টো গাড়ি আছে আমাদের, 2টোই সুমো গাড়ি। আমরা খাবারটা নিয়ে ওই হোটেল থেকে বেরোলাম,
বেরিয়ে মেন রোডে এসে এইবার সেবক হয়ে আমরা শিলিগুড়ি ঢুকব। তারপর ওইখান থেকে একটা পচা গন্ধ, আমরা কালিম্পংয়ের মেন যে হোটেল তার থেকে আমি কালীঝরা অবধি যাচ্ছি। কতটা ডিস্টেন্স হতে পারে? অনেকটা। আমরা গাড়িটা করে যাচ্ছি, গন্ধটার সাথে সাথেই যাচ্ছি, মানে আমিষ পচা, মাছ মাংস পচে গেলে যে স্মেলটা বের হয় সেটা গাড়িটাতে ভেতরে স্মেলটা চলছে। আমার ড্রাইভার, আমাদের পার্মানেন্ট ড্রাইভার থাকে এই রাতের শো করার জন্য, স্বপনদা, যার কথা আমি আগেও বলেছি, ওই গাড়ি চালাচ্ছিল। স্বপনদা হঠাৎ দেখলাম মুখটা ফ্যাকাশে হয়ে যাচ্ছে, কারণ আমি সামনের সিটে সবসময় বসি। আমি স্বপনদাকে বললাম, স্বপনদা ভয় পাচ্ছ নাকি? স্বপনদা আমাকে বললো, বাবুজিদা এই দেখো তো ছাড়ছেই না গন্ধটা, কী করি বলো তো, আমার তো ভয় লাগছে। রীতিমতো সবাই ঠাকুরের নাম, ইষ্ট নাম, সব নাম, কোনো নাম বাদ নেই, গন্ধ আর যাচ্ছে না। ওইখানে একটা হনুমান মন্দির আছে, ওই হনুমান মন্দিরটা স্থানীয় লোকরা এই কারণটাতেই করেছে। আচ্ছা, হ্যাঁ, অদ্ভুত প্যারানর্মাল অ্যাক্টিভিটিস ওখানে আছে। তারপরে বাধ্য হয়ে আমরা একটা জায়গায় দাঁড়ালাম, আমরা একটু ফ্রেশ হলো সবাই, গাড়িতে মহিলা আর্টিস্টরাও ছিল, তারাও একটু হোটেলে গিয়ে ফ্রেশ হলো। গন্ধটা কিন্তু যাচ্ছে না। লাস্টে বাধ্য হয়ে লাস্ট ট্রাই করলাম, গাড়ির পেছনের ডিকি খুললাম, খুলে যতগুলো খাবারের প্যাকেট ছিল সবগুলো ফেলা হলো। বিশ্বাস করো, তারপর থেকে কোনো গন্ধ নেই গাড়িতে। আমরা যে যার মতন বাড়িতে পৌঁছালাম। এটার একটা অদ্ভুত ব্যাপার আছে, সবাইকেই বলবো, যেদিনকার যার কপালে লেখা আছে সেদিনকার এটা থেকে কেউ বাদ যেতে পারবে না। আমরাও পারিনি, তারাও পারবে না। তো চেষ্টা করা উচিত রাত বিরেতে 2:30, 3টে, 3:30 এই সময় আমিষ খাওয়ার নিয়ে ট্রাভেল করাটা বাই রোড, ওই সমস্ত রাস্তা দিয়ে খুব চাপের বস, খুব চাপের। কালিম্পং সিকিমের রাস্তায় দুটো রাস্তা দেখা যায়, ঘটনাটা জানা আছে কি? না। হ্যাঁ, মানে ড্রাইভার হট করে দেখতো আরেকটা রাস্তা, ভুল করে সেই রাস্তায় গাড়ি নিয়ে গিয়ে ডিরেক্ট খাদে। এখন ওই জায়গাটায় এখন একটা ছোট মন্দির করা আছে, ছোট একটা মন্দির করা আছে, যাতে অসুবিধা, অনেক গাড়ি তিস্তায় পড়ে গেছে। ড্রাইভার যাচ্ছে মেন রোড, মানে একটা রাস্তা, একটাই তো রাস্তা দিয়ে যাচ্ছে, ড্রাইভারের হঠাৎ মনে হচ্ছে যে না, টার্নটা নিয়ে মনে হয় এই রাস্তাটা না, এইটাই রাস্তা, একটাই ওই রাস্তাটাই দেখা দিত, এবং গাড়ি নিয়ে গিয়ে ও খাদে। এরকম প্রচুর ওখানে, মানে আমরা তো প্রচুর গেছি রাস্তাটা দিয়ে, প্রচুর গল্প শুনেছি, ড্রাইভারদের, লোকাল ড্রাইভারদের কাছে গল্প শুনেছি, স্থানীয় মানুষদের সাথে গল্প শুনেছি, এগুলো আছে। আর সেবকের রাস্তায় তো আজকের বিখ্যাত না, সেবকের রোড, মালবাজার রোড, এগুলো এত অ্যাক্সিডেন্ট, এত মার্ডার, এত নিখোঁজ, যাবে কোথায়? মানে একেবারে ছেলেবেলার থেকে এসব কথা শুনেই যাচ্ছে একদম। কারণ বিশ্বজিৎ বাগচি বলে যেই দাদা এসেছিলেন, ওনার ওই এপিসোডটাতে আমি বলেছিলাম, আমি তো একদম সন্ধ্যেবেলা দেখেছি, মানে আমি, আমার মা, বাবা 3জন একসাথেই ওই সেবকের রাস্তাটাতেই। আছে তো প্যারানর্মাল কিছু আছে, কারণ আমি এখন আমরা যেখানটাতে বসে আছি তার থেকে ঢিলছোড়া দূরত্বে একটা বাড়ি আছে। হ্যাঁ, এখন যদিও সেটা এখন ফ্ল্যাট হয়ে গেছে, তো হ্যাঁ, এই সামনে মাঠের একদম উল্টো দিকেই। তো বাবার মুখে শোনা, বাবার বন্ধুর বাড়ি আর কি, তার বাবার বন্ধুর দাদা ছোটোবেলা থেকে একটু মানে বিকলাঙ্গ আর কি, প্যারালাইসিস, তার কোনো ট্রিটমেন্ট হয়নি, ঠিক হচ্ছিল না। তো আসাম থেকে একজন তান্ত্রিক এসেছিলেন, তো বাবারা দেখতে গেছিলেন,
তো বাবার কথায় সে রাত তখন তো এত জনবসতি ছিল না, তো বাড়ি টোটালটাকেই লাইট টাইট অফ করে দরজা জানলা বন্ধ করে সেই তান্ত্রিক কোনো জিনকে ডেকেছিল। আচ্ছা। সেই বাবা বলছিল যে আমরা তো দেখতে পারিনি অন্ধকারে, কিন্তু যখন জিনটা আসে তখন প্রচণ্ড একটা ভাইব্রেশন হয়েছিল ঘরের মধ্যে, কাঁপছিল জিনিসপত্র, এবং কথা শোনা যায় তান্ত্রিককে বলেছে যে সব কিছু দরজা জানলা বন্ধ করেছিস, তো ঢুকবো কোন দিক দিয়ে? তো তখন বলেছিল যে ভেন্টিলেটার খোলা আছে, ভেন্টিলেটার দিয়ে ঢোকো। ভেন্টিলেটার দিয়ে ঢোকে, তো তারপরে ওরা যে দুটো জিন এসেছিল, সেই দুটো জিন ভাই বোন ছিল, ওরা কোনো একটা একসাথে ওরা মারা যায়, ঠিক আছে? এটা তান্ত্রিকের ভার্সন, ঠিক আছে? তো জিজ্ঞেস করেছিল যে এর কী হয়েছে, বলছে এর পূর্ব কোনো প্রজন্মের কোনো মানুষ মানে এর কোনো ঠাকুরের নামে মানে পুজো দেবে বলে দেয়নি, কোনো মানত ছিল, সেই মানতের জন্য সেই অভিশাপটা এর হয়েছে, ঠিক আছে? তো তখন যখন চলে যায়, তখন যাওয়ার আগে ওই তান্ত্রিক বলে যে তোরা যে আসলি, তো এখানে যারা বসে আছে তাদেরকে কিছু প্রসাদ দিয়ে যা। তো হঠাৎ করে বাবারা দেখে তার গায়ের মধ্যে কেউ কিছু ছুঁড়ে মারছে। তো যাওয়ার সময় বলে যায় যে তোকে কিন্তু আমরা বারবার বলছি, কিন্তু এইভাবে ডাকবি না, আমাদের কষ্ট হয়। এই একটা কথা বাবারা শুনেছে। তারপর লাইটটা যখন জ্বেলেছে দেখছে কারোর কাছে কলা, কারোর কাছে আপেল, এই প্রসাদ। এইটা তো তান্ত্রিকের ভার্সন। এটা আমার বাবা আমাকে ছোটোবেলায় শুনে, এখনও মাঝে মাঝে গল্প ওটা হয় আর কি, ঠিক আছে? তো এগুলো তো আছে, কিছু করার নেই। এই জিনের যে ব্যাপারটা যে বললাম, এটার একটা অভিজ্ঞতা আমার আছে, এবং এতক্ষণ আমি যে গল্পগুলো বলছিলাম সেটা তো একটা রাতের গল্প। সকাল হয়েছে, সবাই সবার মতন, আমিও এটা নিয়েই বলেছি, বাড়িতে দেখেছি, এই দেখেছি, বাস আবার সবার কাজে। এই যে ঘটনাটা আমি বলবো, সেটা আমার 5 থেকে 7 দিন আমাকে তীব্র যন্ত্রণা দিয়ে গেছে। এটা প্রায় 20-22 বছর আগেকার ঘটনা, আমার জীবনের প্রথম। এবং আজকে যে গল্পটা আমি বলবো, এই পডকাস্টটা যে দেখছে সেই আমার যদি দেখে থাকে পডকাস্টটা, আমি তাকে উদ্দেশ্য করেই বলবো, কারণ সেই জিনটা আমাকে চালান করেছিল। সেও জানে, সে যদি দেখে থাকে সেও জানে যে আমি তার কথাই বলছি, হ্যাঁ তার কথাই বলছি। এই ঘটনাটা প্রায় 20-22 বছর আগেকার ঘটনা। তখন আমি অ্যাজ এ ইনস্ট্রুমেন্ট প্লেয়ার, মিউজিশিয়ান, গান বাজনা করি। দুর্গাপুজোর আগে পঞ্চমী, ষষ্ঠী এরকম হবে, 20-22 বছর আগেকার ঘটনা বলছি। তখন আমাদের শিব মন্দির সংলগ্ন দুর্গা মন্দির জায়গাটা, আজকের দুর্গা মন্দিরে তো মানুষ জ্যামে যেতে পারে না, 4 লেন রাস্তা হয়ে গেছে। তখন একটাই রোড, দুদিকে ডান দিকে বাদিকে জঙ্গল, বিক্ষিপ্ত 2-4টে বাড়ি। আর আমাদের যিনি সাউন্ড ভেন্ডার ছিলেন, তার বাড়িতেই আমাদের সিজনের একটা লাস্ট প্র্যাকটিস। তারপর থেকেই সপ্তমী, অষ্টমী, নবমী, দশমী থেকে আমাদের প্রোগ্রাম শুরু হয়ে যায়, যেটা সিজন আমরা বলি। সন্ধে হয়ে গেছে। এখন যেমন সেপ্টেম্বর মাসে আর্লি অগাস্টের পুজো, তখন এরকম ছিল না। তখন সেটা অক্টোবর মাসে পুজো হতো, মাঝামাঝি শেষের দিকে পুজো ওরকম থাকতো। ফলে 5টা, 5:30টার মধ্যে সন্ধে হয়ে যেত। সেদিনকে আমাদের লাস্ট প্র্যাকটিস 6টা বেজে গেছে। এবার পুজো, পাড়ায় পুজো হয়, যাব দেখতে, বয়সটাও অনেক কম ছিল। তো তাড়াতাড়ি র্যাপ আপ করে আমার একটা বাইক ছিল, সেই বাইকে আমার আরেকজন পারকাশন প্লেয়ার পিছনে বসিয়ে ফিরছি। ওকে আমি যাওয়ার সময় শিলিগুড়িতে একটা জায়গায় ড্রপ করে দেবো, আমি বাড়ি চলে যাব। কিঞ্চিত কেনাকাটা বাকি পুজোর, এটা হয় আর কি। তখন যে একটা স্পিডেই, ফাঁকা রাস্তা, স্পিডেই যাচ্ছি। তখন সিঙ্গেল রোড, ঠিক আছে, ফাঁকা রাস্তা গাড়ি চালাচ্ছি, বাইকটা যাচ্ছে। হঠাৎ বাদিক দিয়ে আমার নাম ধরে একটা
ডাক ভেসে আসলো এবং আমিও শুনলাম, যে পিছনে ছিল সেও শুনলো। সে আমাকে বলল, আমি বললাম যে কিছু আমাকে ডাকলো মনে হলো না? বলে হ্যাঁ, কি যেন একটা আওয়াজ পেলাম, তোর নাম ধরে ডাকলো। ভুল শুনেছি, চ। বাইকটা এগোচ্ছি, সামনের দিকে তাকিয়েছি, পরিষ্কার আমি দেখলাম কালো সালোয়ার পরা, চুড়িদার পরা কিছু যেন মনে হলো বাইকটা সামনে ক্রস করছে। আমি সঙ্গে সঙ্গে ব্রেকটা মারলাম। স্বভাবত পেছনের যে লোক সামনের দিকে চলে আসে, আমার গায়ে ঝুঁকে পড়লো। সে আমাকে আবার একটু ভালোবেসেই আমার থেকে সিনিয়র গালাগালি দিয়েই বললো, মারবি নাকি তুই আমাকে? না রাজা, কী যেন মনে হলো যে কেউ সামনে আমার, চ। আমিও ভাবলাম চোখের ভুল হতেই পারে। তো ইন দ্য মিন টাইম একটা উল্টো দিক থেকে একটা কোনো ট্রাক বা বাস আসছিল, তার অনেকটা বড় লাইট। আমি দেখলাম লাইটটা যখন আমার এখানে পড়লো, মানে প্রচুর একটা ধোঁয়া ইন দ্য সেন্স, মানে একসাথে 10খানা সিগারেট ধরালে যে আলোর মধ্যে রাখলে যে ধোঁয়াটা, একটা গাঢ় ধোঁয়া হয়, বা স্মোক মেশিন দিয়ে করলে যে ধোঁয়াটা হয়, হ্যাঁ সেই ধোঁয়াটা, এবং একটা পোড়া গন্ধ, তার পোড়া গন্ধ। আমি ভাবলাম যে বাইকটা জোরে ব্রেক করলাম বলে কিছু হলো নাকি। আমি আবার দেখলাম সব কিছু, যে না ঠিক আছে, আমি বেরিয়ে গেলাম, আমার অতটাও কিছু মনে নেই। আমি বাড়ি চলে গেছি, কিচ্ছু বুঝিনি, কিচ্ছু জানি না, কিছুই হয়নি, ওই ঘটনাটাও মনে নেই আমার। তো আমি এবার গান বাজনা, সপ্তমী থেকে প্রোগ্রাম, ষষ্ঠীর দিন বা পঞ্চমীর দিন এরকম একটা দিন হবে। আমি আমাদের দেশবন্ধু পাড়ার এক সিনিয়র মিউজিশিয়ানের বাড়িতে গেছি। আমি যেতাম, গান বাজনা নিয়ে আলোচনা করতাম, ভালোবাসতাম, ও পুরোনো গল্প বলতো ওদের সময়। এবং উনি আবার সেকেন্ড ফেজে, মানে রিটায়ারমেন্ট ভেঙে আবার গান বাজনায় আসলেন আর কি। তো কথাবার্তা বলে বেরোচ্ছি। ওনার যে ছেলে, ওনার এক ছেলে এক মেয়ে, ওনার ছেলে আমাকে ডাকলো, বাবুজিদা শোনো। আমাকে বললো, হ্যাঁ বল। বলছে যে তোমার কি কোনো সমস্যা হচ্ছে? কী সমস্যা? তখন টাকা পয়সার সমস্যা হলেও বুঝতাম না, তখন টাকা পয়সাটা অত ম্যাটার করতো না, কিছুই সমস্যা নেই, বাবার ঘরে খাচ্ছি যাচ্ছি, কী সমস্যা থাকতে পারে? তো পুজোয় 2-3টে জামা না হলে যেটা সমস্যা হয়। আমি বললাম না কোনো সমস্যাই নেই। কী বলতো? যে না, তুমি কোনো স্বপ্ন টপ্ন দেখেছো কিছু বাজে স্বপ্ন? এবার আমি না, ব্যাক অফ দ্য মাইন্ড আমার, কী হয়েছে খুলে বলতো, তুই বাইরে আয়। তো সিঁড়ি দিয়ে নেমে বলছে যে তুমি যখন আমার ঘরে ঢুকলে আমি পরিষ্কার দেখলাম দাদা, একটা ছায়া তোমার সাথে সাথে আমাদের ঘরে এসে ঢুকলো। এবার আমি টোটাল ঘটনাটা, 2 দিন আগের ঘটনাটা আমি ওকে বললাম। বলছি দাঁড়াও দেখছি। আমি চিন্তা করছি কী দেখবে, ও বাচ্চা ছেলে, আমি এত তখন অল্প বয়স, ও আমার থেকে ছোট, কি দেখবে? তো মাথা টেনশন। এইবার শুরু হলো আমার সেই রাত্রে থেকে অত্যাচার। কি অত্যাচার? মনে হচ্ছে কেউ মাথার পিছন দিক, খাটের পিছন দিক দিয়ে কেউ হাঁটছে, কেউ দাঁড়িয়ে আছে, বাথরুমে যাচ্ছি, কেউ ফলো করছে। মনে হচ্ছে 2 জোড়া চোখ আমাকে সবসময় ফলো করছে, কিছু একটা আছে, শরীর ভারী। আরেকটা জিনিস যেটা সবচেয়ে আমার লোম খাড়া হয়ে যায় বলতে বলতে, আমি মাঝে মাঝেই ফিল করা শুরু করলাম ঠান্ডা একটা হাওয়া আর তার পোড়া গন্ধ। এটা আমি সারাদিনে 5-6 বার ফিল করতাম, এরকম যাচ্ছে। এটা আমাকে ফিল করিয়ে যেত। আর এই তারপর গন্ধ তো সেই বাইকের সময় হয়েছিল, সেই সময় মাথায়ও ছিল না, বুঝতেও পারিনি যে এটা রেস এইভাবে চলবে। এইবার আসি সপ্তমী কি অষ্টমী, আমাদের তখন ওয়াইএমএ ক্লাবের মাঠে প্রোগ্রাম, এখনও প্রোগ্রাম হয়, তখন আমরা প্রোগ্রাম করতাম, প্রচুর লোকজন। তো গান বাজনা হচ্ছে, অশোকদা যার কথা বললাম, সিনিয়র মিউজিশিয়ান অশোকদা, ও বাজাচ্ছে, আমি বাজাচ্ছি, দুজন মাঝামাঝি। এবং
বাজাতে 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 আবার সেই ঠান্ডা হাওয়া ওই স্টেজের মধ্যে। আমার শরীরে ঈশ্বর আছে, আমি ঈশ্বরকে সাক্ষী দিয়ে বলছি, স্টেজের মধ্যে ঠান্ডা হাওয়া, পোড়া গন্ধ। আমি তো বসে বাজাচ্ছি, অশোকদা দাঁড়িয়ে বাজাচ্ছে। অশোকদা আমাকে ভয় পেও না, ভয় পেও না, অশোকদাও সেই গন্ধটা পেয়েছে। নালে ও আমাকে কি করে বলবে যে ভয় পেও না, ভয় পেও না, জানে তো ব্যাপারটা হয়েছে। আমি যখনই গন্ধটা পাচ্ছি, অশোকদা আমার পাশে দাঁড়িয়ে আছে, অশোকদাও পাচ্ছে। তো এইবার গান বাজনা হচ্ছে, অনুষ্ঠান হচ্ছে, কোনো একটা কারণে পাওয়ার কাট হয়ে গেছে, মানে সাউন্ডের পাওয়ার কাটটা হয়ে গেছে। তো সাউন্ডটা কিছুক্ষণ পরে আবার ঠিক হয়েছে। তো আমরা একটা ব্রেক নিয়েছি, যে আমরা সবাই একটু যাবে, ফ্রেশ হবে, 10 মিনিটের ওয়াটার ব্রেক যেটা আমরা বলি, চায়ের ব্রেক নিলাম, যে চাটা খাবো, আবার অনেকটাক্ষণ বাজাতে হয়। এই সময় অশোকদার ছেলে আমার কাছে আসলো। আমি ফার্স্ট জিজ্ঞেস করলাম যে কিরে কেমন প্রোগ্রাম হচ্ছে রে। এটা আমরা প্রত্যেকটা শিল্পী আমরা জিজ্ঞেস করে থাকি যে সবার আগে, ওই দাদা খুব মজা, খুব আনন্দ করছি, খুব নাচছি। এবার তোমাকে আমি কেন আসলাম জানো? আরে বল। আমি তখন ওকে বললাম, ও তো জানে ব্যাপারটা, ওই আমাকে জানিয়েছে। আমি বললাম যে দেখ, আমি স্টেজেও পেয়েছি, তোর বাবাও পেয়েছে। বলে যখন ব্রেক হলো, আমরা তো সব নাচছিলাম, হট করে পাওয়ারটা মানে সাউন্ডটা অফ হয়ে গেল। আমি হট করে স্টেজের দিকে সবাই আমরা তাকালাম যে কি হয়, সবাই তাই তাকাবে, যেখান থেকে আওয়াজটা আসছে, আওয়াজটা যদি বন্ধ হয়ে যায় সবাই ওদিকটাই তাকাবে, ন্যাচারাল রিফ্লেক্স। হ্যাঁ, বলছে পরিষ্কার আমি দেখলাম তোমার আর বাবার মাঝখানে কালো চুড়িদার পরা একটা ছায়া তোমার দিকে এভাবে তাকিয়েছে। আমি তখন আমার মানে নিজেকে নিরুপায় মনে হচ্ছিল, কোথায় যাব, কাকে বলবো, কেউ বিশ্বাস করবে না, কেউ ইয়ে করবে না। আর পুজোর সময় সবাই ব্যস্ত, সবাই পুজো নিয়ে ব্যস্ত। তখন অশোকদাকে আমি বললাম, অশোকদা আমি কী করি বলো তো, রাতেরবেলা ঘুমাতে পারি না। মানে তখন মানে এই কদিন আর কি রাতে মধ্যে বাড়িতে না যেতে পারলে খুশি আমি, কারণ আমাকে তো আবার ঘুমাতে হবে, আবার সেই অত্যাচার, দিনের আলোতে না অতটা অত্যাচার নেই। তখন বললো দাঁড়াও, আজকে রাতটা কাটাও, আমি কালকে সকালবেলায়, আমার এক দাদা আছে যে মালদা থেকে এখানে আসে, একজন তান্ত্রিক, ঠিক আছে, তার সাথে আমি কথা বলবো, তাকে বলবো কি অবস্থা জানো। নিরুপায় তখন আমি বুঝে পাচ্ছি না যে আমি কী করব। এই অনুষ্ঠানটা তো একটা সময় শেষ হবে, আমাকে তো বাড়ি যেতে হবে, বাড়ি গিয়ে আমাকে শুতেও হবে, তারপরটা কী করব। এরকম 2-3 রাত্রি আমি সারা রাত জায়গা কাটিয়েছি। তখন বয়সটা অল্প ছিল বলে আমি ব্যাপারটাকে নিয়ে নিতে পেরেছি, এই বয়সে হলে তো পারতাম না। তখন আমাকে অশোকদার ছেলে বললো, তুমি সকালবেলা আমার বাড়িতে আসো, আমি কথা বলছি। তো আমি যাই হোক গেলাম সকালবেলায়। তো গিয়ে বললো আমার দাদার সাথে কথা হয়েছে, দাদা আমাকে দুপুরবেলায় যেতে বলেছে আজকে, আমি যাই কথা বলি, দাদা বলছে করে দেবে, শুনুক আমার কাছ থেকে। এই বলে চলে এলাম। পরের সেই রাত্রেও আমার ওই মাঠেই অনুষ্ঠান চলছে, একই গল্প। তো রাত্রিবেলায় যখন আসলাম, ওর সাথে দেখা হলো, ওকে আমাকে বলল যে আমি যখন দাদার ঘর দিয়ে ঢুকলাম, জংশনে উনি থাকতেন, উনি খুব একটা কারোর সাথে দেখা করতেন না। তো বলছে আমি যখন ঘর দিয়ে ওনার সদর দরজাতে ঢুকছি, তো দাদা একটা কিছু কাজ করছিল, ওই ভদ্রলোক উনি কিছুটা মাথা নিচু করে কাজ করছে, ফট করে এরকম করে তাকিয়ে বলছে তুই এসছিস এখানে, তোর এত বড় সাহস, এই কথাটা বলেছে ওকে, মানে ওর সাথে যে এসছিল দেখেছে। তখন বলেছে যে একাদশীর দিন, একাদশী অবধি তোমার দাদাকে বলো, কিছু করার নেই, একাদশী অবধি এই জিনিসটা ওর উপরে থাকবে, একাদশীর দিন বিজয়া দশমীর পর যে একাদশী ছেড়ে যাবে। তো আমাকে একটা পুজোর ফুল, সাদা ফুল দিয়েছিল, বলেছিল এটা বালিশের তলায় নিয়ে শুতে। এই কয়দিন আমি যে যন্ত্রণাটা ভোগ করেছি, মানে এটা
আমার জীবনের সেরা যন্ত্রণার মধ্যে এক যন্ত্রণা। প্রত্যেকটা মুহূর্তে আমি ফিল করছি কেউ না কেউ আছে, কেউ না কেউ আমার ক্ষতি করার চেষ্টা করছে। ভগবান সহায়, ঈশ্বর সহায় ছিল যে আমার কোনো ক্ষতি করতে পারেনি। আমি অনেক রাত বিরাতে বাইক নিয়ে ফিরতাম, আমার কোনো অ্যাক্সিডেন্ট হয়নি, কিন্তু আমার ক্ষতি করতেই এসেছিলেন। যেই এসছে, যেই পাঠিয়েছে, হয়তো যে পাঠিয়েছে সে হয়তো আজকের পডকাস্টটা হয়তো সেও দেখছে, সেও জানে আমি কার কথা বলছি। আমি নামটা নিচ্ছি না, কোনোদিন যদি সময় সুযোগ হয় তার নামটাও নিয়ে নেব। এবং তার সাথে পরবর্তীকালে আমার দেখাও হয়েছে, কথাবার্তাও হয়েছে, আজকের ডেটেও ভাই হ্যালো সম্পর্ক আছে। কিন্তু আমি জানি কাজটা কে করে, আমাকে নামটা বলে দিয়েছিল যে কে করিয়েছে। উনি বলে দিয়েছিলেন যে কে করেছে, এমন একজন আছেন। এবং পরে আমি খবর নিয়ে দেখেছি যে ওই সব করে, এবং আমাদের গান বাজনার জগতেরই সে, এবং অনেকেই জানে, ঠিক আছে। তো সেই সময়টা খুব প্যাথেটিক গেছে। স্বাভাবিক, কিছু বলার নেই আর। আমরা শুনলাম আজকে বেশ কয়েকটা বিক্ষিপ্ত ঘটনা, কয়েকটা ছোট, কয়েকটা বড়, তবে প্রত্যেকটা ঘটনার ডাইনামিক্সগুলো কিন্তু একদম পুরো আলাদা। এবং আই ডোন্ট নো, বাট মনে হয় যে তুমি যেন একটা ঘোস্ট ম্যাগনেট টাইপের কিছু একটা। না, একটা সময় আমি এগুলো করেছি, কিন্তু এখন আমি আর কেন জানি খুব একটা ফিলও করি না। এখন আমি মানে রাস্তাঘাটেও তো এখন চলি, রাত বেরাতেও চলি, ইনফ্যাক্ট কালকেও রাত্রে অনেকটা রাতে ফিরেছি গাড়ি চালিয়ে, কিন্তু আমি ব্যাপারগুলো এখন একদমই দেখিও না, ফিল করি না। হয়তো একটা ফেজ গেছে সেই সময়, এখন সেই ফেজটা নেই, বা পরবর্তীকালেও আসতে পারে, বা বয়সের সাথে সাথে চলেও যাচ্ছে। এর কোনো ব্যাখ্যা নেই, এটা 2 4 হবে, এটার কোনো মানে নেই। একদমই তাই। এবং এই এপিসোডটা কেমন লাগলো এটা প্লিজ আমাদেরকে ওই কমেন্ট সেকশনটা ইউজ করে জানাবেন। হোপফুলি যে তুমি আর যেন কোনো এরকম ধরনের সিচুয়েশনের মধ্যে না পড়ো, এটাই আমাদের তরফ থেকে একটা প্রে করতে পারি। আর দারুণ লাগলোই বলা যায়, যদিও তোমার সঙ্গে যে ঘটনাগুলো সেটা আমার দারুণ লাগেনি। একদমই তাই, তবে দারুণ লাগলো। একটা বেশ খানিক একটা সময় কাটালাম আমরা, এবং অনেকগুলো ঘটনা শুনলাম যেগুলো প্রিটি ডার্ক যাকে বলা যায়। সো থ্যাংক ইউ সো মাচ সৌরভ, তুমি আজকে সময় দিলে আমাদেরকে, আমাদের স্টুডিওতে এলে এবং এই ঘটনাগুলো শোনালে। আপনাদের কেমন লাগলো আমি আগেই বললাম যে প্লিজ আমাদের কমেন্ট সেকশনে ইউজ করে আমাদেরকে জানাবেন, এবং এপিসোডটা ভালো লাগলে পরে একটা লাইক আর সাবস্ক্রিপশনের রিকোয়েস্ট তো থাকলোই। আর সঙ্গে জুড়ে থাকুন আমাদের সঙ্গে এই প্ল্যাটফর্ম যার নাম এক্সফিয়ার দ্য আনক্যানি পডকাস্ট। ভালো থাকবেন সবাই।